এই যে মুশফিকুর রহমানের বামের নাম কি? টিয়ার ভাই, টিয়ার ভাই, মুশফিকুর রহমান টিয়ার ভাই, নাম কি? টিয়ার নামই টিয়ার? মানে তার গেমের নাম টিয়ার। না না, নাম কি? আর নাম কি? তার নাম তো আমার মনে আসতেছে না। সেটা হচ্ছে পাবজি মোবাইল গেম নিয়ে, গেম সংক্রান্ত নিয়ে। সে এই গেমটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই পর্যন্ত সবাই অনেক ছোট একটা জিনিস ভেবে উপযুক্ত হয়েছে, কিন্তু এটার ভিতরে যে কতটুকু গভীরতা আছে এবং এটার ভিতরে যে কত রকমের কত দুর্নীতি কাজ চলছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আপনাদের সামনে এসেছি এবং আপনাদের আমরা সাহায্য চাচ্ছি, আপনাদের আমরা সাপোর্ট চাচ্ছি, আপনারা যাতে আমাদের সাপোর্ট করেন এবং এই যারা নাকি কিছু কিছু স্পেসিফিক যে মানুষগুলো এই সুন্দর একটা গেমকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা আছে আমাদের ডাকার এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে দেবেন এবং আপনাদের হেল্প নিয়ে আমরা যাতে এই জিনিসগুলো সরকার পর্যন্ত নিয়ে যেতে পারি এবং সরকারের যাতে আমাদের এই জিনিসের উপরে যাতে সরকারের একটা নজরদারি থাকে। আপনারা যদি আমাদের অ্যালাউ করেন তাহলে আজকে আমরা শুরু করবো আমাদের প্রেস কনফারেন্স। আপনাদের পরিচয়গুলো, নামগুলো বলেন। আমার নাম হচ্ছে মাশফিকুর রহমান, আমি হচ্ছে একজন ইনভেস্টর এই সেক্টরে। আমার বাম সাইডে আছে হচ্ছে তানভীর, সে হচ্ছে বাংলাদেশ পাবজি মোবাইল এবং স্পোর্টসের প্রথম থেকে সে হচ্ছে বড় বড় টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল, লোকাল, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমাদের সাথে আমাদের কমিউনিটির মডারেটরও আছে, ছোট্ট একটা কমিউনিটি আমাদের ধ্রুব আছে আমাদের সাথে। আমাদের ডান পাশে আমাদের সাথে আছে হলো সাদমান, সেও আমাদের ক্লায়েন্টের ওয়ান অফ দ্য ক্লায়েন্টের ফাউন্ডার, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সে এই কমিউনিটি আমাদের যে ছোট্ট একটা গেমিং কমিউনিটি সেটা শুরু থেকে গেমিং কমিউনিটির সাথে আমাদের সাথে আছেন একসাথে। এবং তার একদম রাইট সাইডে আছেন হচ্ছে আপনার জুসান, সে হচ্ছে একজন ইনভেস্টর অ্যাজ ওয়েল, ইনভেস্টর প্লাস এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাজ করছি এই ইন্ডাস্ট্রিটাকে, ছোট্ট একটা ইন্ডাস্ট্রিটাকে কিভাবে বড় দিকে নিয়ে যাওয়া যায়। আপনারা যদি আজকে আমাদেরকে সময় দেন তাহলে আমরা, যদি আমাদেরকে অ্যালাউ করেন তাহলে আমরা আমাদের প্রেস কনফারেন্সটা শুরু করতে যাচ্ছি। ভাই আমরা পিছনে যাই এইভাবে গিয়ে ভাই সবাই পিছনে আসেন, বসি ছবিগুলো নেই। পাবজি গেমটা আপনাদের সবার কাছে হয়তো অনেক পপুলার। পাবজি গেমটা হচ্ছে মেইনলি একটা চাইনিজ কোম্পানিটার নাম হচ্ছে টেনসেন্ট। তো তারা হচ্ছে বেসিক্যালি এই গেমটা তারা আবিষ্কার করে এবং গেমটা প্রত্যেকটি যুবকের হাতে তারা দিয়ে দেয়। গেমটি আপনি মোবাইলে খেলতে পারবেন, গেমটি আপনি পিসিতে খেলতে পারেন এবং গেমটি আপনি যে কোনো একটা গেমিং কনসোল দিয়ে খেলতে পারেন। আমরা আজকে বেসিক্যালি এখানে এসেছি মোবাইলে পাবজি গেমটা যে খেলা হবে সেটা নিয়ে কথা বলতে। এবং যেটা আমি প্রথমেই বলেছি যে জিনিসটাকে প্রত্যেকজন গেম মনে করে জিনিসটাকে অনেক ছোট ইস্যুতে নেয়, যে বাচ্চারা গেম খেলতেছে মোবাইলে, এটা কি অত বড় কি হতে পারে, কিন্তু এটার ভিতরে অনেক গভীরতা আছে। এবং আজকে যদি আমরা যারা এই জেনারেশনে যারা দেখছি, এই জেনারেশনে যত সকল শিশু কিশোর আছে তারা কিন্তু প্রত্যেকজনের হাতেই কিন্তু মোবাইল ডিভাইস। এটা কিন্তু মোবাইল ডিভাইস যে খারাপ তা না, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে বিষয়টাকে ইউজ করছেন। জিনিসটাকে আপনি পজিটিভলি ইউজ করতে পারেন, আবার নেগেটিভলি ইউজ করতে পারেন। আমরা এই বিষয়ে আজকে প্রথম আলোচনায় আমি আপনাদেরকে প্রথমে যার সাথে আমি ইন্ট্রোডিউস করেছি তানভীর, আমি তানভীরকে রিকোয়েস্ট করব যে তানভীর আমাদের আমাদের 8টা টোটাল পয়েন্ট, আমরা 8টা টোটাল পয়েন্ট খুব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো যে পুরো জিনিসটাকে কভার আপ করা, যদিও অনেক বড় ইস্যুগুলা, তাও আমরা চেষ্টা করবো যথেষ্ট আপনাদেরকে বিষয়টার ব্যাপারে একটা স্পষ্ট একটা চিত্র দেওয়ার। আমি তানভীরকে রিকোয়েস্ট করবো যে ও বক্তব্য সম্ভবত এটা স্পোর্টস অথবা গেমিং ব্যাপারটা নিয়ে বাংলাদেশের মধ্যে যে প্রথম একটা প্রেস
কনফারেন্স। তো এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। বেসিক্যালি এখানে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা এন্টার ই-স্পোর্টস যে বিষয়টা, ই-স্পোর্টস নিয়ে বাংলাদেশে আসলে তেমন একটা ক্লিয়ার কনসেপ্ট নাই এখনো পর্যন্ত। আমরা কখনো এরকম ভাবে আলোচনাই করিনি এই বিষয়টা নিয়ে, যেখানে আমাদের আশেপাশের দেশগুলো অনেক এগিয়ে গেছে রিসেন্টলি, কিন্তু আমরা কিন্তু এই বিষয়টাতে অন্ধকারে রয়ে গেছি এখন। তো আমি ফার্স্ট আপনাদের কাছে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমাদের সরকার অথবা উপর মহলের কাছে এটা জানাতে চাই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ই-স্পোর্টস। তো অ্যাকচুয়ালি ই-স্পোর্টস হচ্ছে সেইটা যখন আপনি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে কোনো একটা খেলা খেলেন এবং যেটা কিনা কম্পিটিশন হয়, তখন সেটাকে বলা হয় ই-স্পোর্টস। আপনি নরমালি যখন একটা গেম খেলেন, দিস ইজ নট ই-স্পোর্টস, ঠিক আছে? তো ই-স্পোর্টস আর গেম এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। তো এই দুইটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। তো যখনই আপনি ই-স্পোর্টস খেলবেন এবং কম্পিটিশন হবে, তখন ডেফিনেটলি সেটার একটা আলাদাভাবে জিনিসটা চিন্তা করার কিন্তু এখন সময়। তো ই-স্পোর্টস এর আন্ডারে পাবজি মোবাইল একটা অনেক সারা জাগানো একটা গেম, যেটা রাইট নাও নট অনলি বাংলাদেশ, পৃথিবীর অনেক দেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। তো আমি মনে করি আমরা ই-স্পোর্টস এর আন্ডারে ছোট্ট একটা গেম কমিউনিটি থেকে আসছি কথা বলতে। তো বেসিক্যালি আমি আমার পাবজি মোবাইল সেক্টর থেকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে খুবই রিসেন্টলি 1.5 থেকে 2 মাসের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের জন্য টেনসেন্ট মোবাইল থেকে 3টা টুর্নামেন্ট হোস্ট করা হয়েছে অলমোস্ট 1.5 মাসের মধ্যে, যার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পুল ছিল $1 লক্ষ। ঠিক আছে, $1 লক্ষ, ঠিক আছে? তো $1 লক্ষ অনলি ফর বাংলাদেশ, যেটা কিনা এই গত 1.5 মাসের মধ্যে টুর্নামেন্টগুলো হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন, যখন এত শর্ট সময়ের মধ্যে এত বড় একটা প্রাইস পুলের একটা টুর্নামেন্ট একটা দেশের জন্য হচ্ছে, তখন অবশ্যই এটার মার্কেটটা কেমন অথবা এটা কি টাইপের ইমপ্যাক্ট ফেলতে পারে সুদূর ভবিষ্যতে। তো ব্যাপারটা নিয়ে কিন্তু এখনই আমাদের কনসার্ন হওয়া উচিত এবং এখনই এটা নিয়ন্ত্রণ অথবা এটার একটা রাইট ওয়েতে সব জিনিসগুলো হওয়া উচিত, যেটা এখনো হচ্ছে না। তো আপনাদের মাধ্যমে আমরা এই জিনিসগুলো সবার সামনে আনতে চাচ্ছি। তো রিসেন্টলি যে প্রবলেমগুলো আমরা ফেস করছি ই-স্পোর্টস সেক্টর অথবা পাবজি মোবাইল সেক্টরে, নট অনলি পাবজি মোবাইল, এন্টায়ার ই-স্পোর্টস সেক্টরে, সেই জিনিসগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি বলতে চাই টুর্নামেন্ট কি। টুর্নামেন্টে বেসিক্যালি রিসেন্টলি যে টুর্নামেন্টটা হয় পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট, যেখানে আপনার 15,000 টিম কম্পিট করেছিল। সেখান থেকে অনলি 32টা টিমকে সিলেক্ট করার কথা ছিল। তো আমি সহ আমার টিম সহ আরো 32টা টিম এখানে কোয়ালিফাই করে ফার্স্ট অফ অল, কিন্তু কোনো এক অজানা কারণে আমার টিম সহ আরো 9টা টিমকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়। তো ডিসকোয়ালিফাই ঘোষণা করার পরে আমরা পাবজি মোবাইল থেকে টেনসেন্ট থেকে বাংলাদেশে একজনকে দায়িত্ব দেওয়া হয়, যার নাম কাজী আরাফাত হোসেন। আমরা তার কাছে গিয়েছি এবং টেনসেন্টে মেইল করেছি যে আমাদেরকে সঠিক কারণটা দেওয়ার জন্য, কি কারণে আমাদেরকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে এবং কি কারণে আমাদের জায়গায় আরো যে টিমগুলো আছে তাদেরকে খেলানো হচ্ছে। তো সেই ব্যাপারে আমাদেরকে কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা টেনসেন্ট অফিসিয়ালস থেকে হয়নি এখনো পর্যন্ত, এবং আমাদের ইমেইলেরও কোনো উত্তর আসেনি। আমি আপনাদের মাধ্যমে টেনসেন্ট অফিসিয়ালদের কাছে এই মেসেজটা দিতে চাই যে আমরা জানতে চাই অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, কেন আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং কেন আর সবাইকে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা একটা পয়েন্ট। এবং আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমি মাসিক আপনাদের আমি বলতে পারি। বেসিক্যালি যে বিষয়গুলো তানভীর আমাদের সাথে শেয়ার করলো, আমরা পরবর্তীতে যখন টেনসেন্টের সাথে যোগাযোগ করি, অর্থাৎ যারা এই কোম্পানিটাকে পাবজি মোবাইল বানিয়েছে, তাদের তো একজন নিয়োগ দেওয়া আছে আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য। সেই নিয়োগকারী যখন আমরা নাম খুঁজে পাই, সেই মানুষ যে এই রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের দেশে দেখছে, তার নাম হচ্ছে কাজী আরাফাত।
এবং আমরা যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে আমাদের এই টুর্নামেন্ট বিষয়, যেহেতু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বিষয়, যেখানে নাকি এত টাকার বড় বড় প্রাইজ পুল, তো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে এখানে কেন 10টা টিমকে মন মতো বা আপনার বানানো ভাবে এখানে তাদেরকে কেন এখানে ডিসকোয়ালিফাই করা হলো, যেখানে নাকি আরো 22টা টিম আছে। কিন্তু এখানে টোটালি পুরো জিনিসটা এখানে আমরা যতটুকু মনে করছি যেখানে আপনার অসৎ ব্যবহার করা হচ্ছে, এবং এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমার বিষয়গুলো দিয়ে বিভিন্ন সময় তার থেকে যখন তার পরিচয় আমরা জানতে চাই যে সে কোম্পানিতে কিসের কি পদে আছে, সে মাঝে সাঝে সে একবার হয়ে যায় হচ্ছে হেড অফ মার্কেটিং ডিপার্টমেন্ট, সে মাঝে মধ্যে হয়ে যায় হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, সে মাঝে মধ্যে হেড অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টও হয়ে যায়। তো এখানে ক্লিয়ার কাট একটা ইস্যু, যেখানে পাবজি, যেখানে নাকি এত বড় একটা কোম্পানি এবং কোটি কোটি মিলিয়ন ডলার তারা এখান থেকে কামাচ্ছে, এবং সেই এত বড় কোম্পানি শুধু বাংলাদেশের জন্য টুর্নামেন্ট ছাড়ছে। তো আপনাদেরকে আমি একটু এই জিনিসটা লক্ষ্য করতে বলছি যে তার মানে বাংলাদেশ থেকে কত টাকা এখানে আয় হচ্ছে পাবজি, এবং আদৌ কি এই টাকাগুলা লেনদেন আমাদের সরকারকে কি জানানো হচ্ছে? বিকজ ডেফিনেটলি এখানে যদি একটা টাকা পয়সা যদি লেনদেন হয় দুটা দেশের মাঝখানে, দ্য গভর্নমেন্ট 100% তার ইনভলভমেন্ট থাকা উচিত এবং থাকা দরকার। কিন্তু এখানে যাকে আপনি নাকি দায়িত্ব দিয়ে রেখেছেন সে যদি জিনিসগুলো গোপন করে রাখে, সেক্ষেত্রে তো এখানে এটা তো 100% দিস ইজ হিজ ফল্ট এন্ড হি ইজ আনসারেবল। এখানে যদি একটা বিদেশ থেকে একটা টাকা যদি আমাদের দেশে আসে বা আমাদের দেশ থেকে যদি বিদেশে টাকা দেয়, এখানে গভর্নমেন্টের ডেফিনেটলি এখানে একটা ট্যাক্সের একটা বিষয় চলে আসে, ডেফিনেটলি এখানে একটা গভর্নমেন্টের একটা পলিসি চলে আসে, যেটা হচ্ছে আপনার পলিসির ক্ষেত্রে যেটা আমাদের গভর্নমেন্ট আপনার মানি ট্রানজাকশনের যে পলিসিতে আসে, তো সেটা যদি আপনি এখন গভর্নমেন্টকে না জানান, সেটা যদি আপনি না জেনে সেখানে যদি আপনি যদি গোপন করেন এই জিনিসগুলা, তাহলে তো দিস ইজ দ্যাট মিনস যে এই পার্সনটাকে আপনি দায়িত্বটা দিয়েছেন, এতগুলো যুবক এবং এতগুলো ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা নাকি গেমগুলো খেলছে, এটা সিম্পলি তাদের লাইফ নিয়ে খেলা হচ্ছে, এবং মাঝখান দিয়ে একজন মানুষ সে লক্ষ লক্ষ টাকা লেনদেন করিডোরে সে মাঝখান দিয়ে একজন তার পার্সোনাল লাইফস্টাইল সে বাড়াচ্ছে। সো এখানে কাজী আরাফাতের বিষয়ে আমরা এখানে সে যেহেতু এটার দায়িত্ব নিয়েছে, তো আমরাও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং সে এখানে যেটা হয় যে যখন আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা কথা বলতে চাই বা পয়েন্ট টু পয়েন্ট তার থেকে কথা আমরা জানতে চাই, সে সব সময় এই জিনিসটাকে অ্যাভয়েড করেছে। এবং ছোট ছোট বাচ্চাদের যেমন আমাদের কাছেও আরো আছে, সেটা আমি একটু সালমানকে আমি বলবো যে সে একটু এই পার্সেন্টের বিষয়ে আপনাদেরকে আর একটু হয়তো তথ্য দিলে এটা বেটার হবে। সবাইকে আমি সালাম, সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। তো আপনারা যারা সবাই এখানে আপনাদের মূল্যবান সময় ইনভেস্ট করে এসেছেন তাদেরকে আমি বলতে চাই একটা কথা, যে স্পোর্টস বা এই যে পাবজি মোবাইল যে খেলাটা হচ্ছে বা যে গেমের মাধ্যমে আমরা এখানে এসেছি বা যে গেমের মাধ্যমে এখানে আমরা একটা রেসপন্স করতে পারছি, বা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মনে হচ্ছে যে স্পোর্টস ডে কখনো কোনো মানুষ খোলাসাভাবে বলছে বা গেমের পিছনে কারা আছে, গেমের সামনে কারা আছে, এভাবে যখন তারা খোলাসাভাবে বলতে আসছি আমরা, তখন সবসময় পাবজি মোবাইলটা যেহেতু নতুনভাবে বাংলাদেশের স্পোর্টস একটা এভলিউশন ঘটেছে বা এভলিউশন নিয়ে আসছে, এই ক্ষেত্রে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে কারা আছে বা কি করছে বা কি হচ্ছে এটা সম্পর্কে সবসময় অনেকেই অবগত, কেউ মুখ খুলছে কেউ মুখ খুলছে না, জাস্ট ভয়ের জন্য। কিসের একটা ভয়? মানুষ তাদের ক্ষমতা ভয়, আর একটা ক্ষমতা রয়েছে এখানে। পাবজি মোবাইল বাংলাদেশের যে একটা কমিউনিটি থাকে, কমিউনিটি পূর্ব অ্যাডমিন যে ছিল তার নাম হলো কাজী আরাফাত সুমন, সে বর্তমান টেনসেন্টে কর্মরত আছে বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের ব্যাপার যে বাংলাদেশ থেকে একটা মানুষ সে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা অর্গানাইজেশনে জব করছে, এটা যে কোনো কারোর জন্যই একটা মানে গর্বের বিষয় যে বাংলাদেশের একটা ছেলে। কিন্তু বাংলাদেশের ছেলে যে যদি বাংলাদেশের যদি কোনো উন্নতি না হয় বা বাংলাদেশের যদি কোনো মানে সুবিধা আমরা না পাই, তাহলে তার যে বা তার যাওয়ার তো আমাদের কোনো লাভ হচ্ছে না।
তো আমি একটা জিনিস খোলাসভাবে বলতে চাই, হুইজ কাজী আরাফাত, বা আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না। তো কাজী আরাফাতের উৎপত্তি হয়েছে এরিনা অফ ভেগর নামে একটা গেম ছিল, যে গেমটার মাধ্যমে সে ইন্ট্রোডিউস করে ইন গেম। কিন্তু আমার জানা মতে বা আমরা যেগুলো তদন্ত করে পাইছি সেটা হলো যে সে কখনো কোনো গেমের সাথে ইনভলভ ছিল না। সে শুধুমাত্র তার বয়স এবং তার কিছু কথার মাধুর্য দিয়ে সে ছেলেদেরকে বিভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে সে ম্যানিপুলেট করে, সে তাদের হেড হয়ে যাওয়ার একটা প্রবণতা তার ভিতরে দেখা যায় সেই এরিনা অফ ভেগর থেকে। কিন্তু আমি বলতে চাই, আমার মনে হয় না যে একটা গেম সে কখনো খেলে দেখতে বা সে কখনো খেলার যোগ্যতা রাখে। ঠিক তার পরবর্তীতে যখন পাবজি মোবাইল বাংলাদেশে আসে, তো পাবজি মোবাইল বাংলাদেশে আসার পর সে হলো পাবজি মোবাইল বাংলাদেশের অ্যাডমিন হিসেবে পাবজি মোবাইল কোর নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপটাতে সে প্রথমে জয়েন করে। সেই গ্রুপটাতে প্রথমে সে অফিসিয়াল গ্রুপ নামে বানানোর চেষ্টা করে। তো অফিসিয়াল গ্রুপ বানানোর পরে পাবজি মোবাইল কোরের থেকে সে কর্মরত সুবিধা যখন পাচ্ছিল না, সে পরবর্তীতে সেখান থেকে মুভ করে আরো কিছু কমিউনিটিতে যে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। এবং পরবর্তীতে যখন দেখে কখনোই কোনোভাবেই কিছু হচ্ছে না, সে যে তখন বাইরের দেশের কিছু মানুষের দালালি শুরু করে। সে দালালি করার মাধ্যমে সে বাংলাদেশে পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশ নামে একটি কমিউনিটি গঠন করে, যে কমিউনিটির ডিরেক্ট সে পেজের সাথে একটা লিঙ্ক আপ করে দিয়েছিল। এই লিঙ্ক আপ করে দেওয়ার পর সে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই গ্রুপের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের অনেক মানুষকে এই গেম থেকে ব্যান করে দিয়েছে। হয়তোবা তাদেরকে কোনোভাবে তার কথার সাথে দ্বিমত পোষণ হলে সে তাদেরকে ব্যান করে দিয়েছে, অথবা এই কমিউনিটি থেকে গায়েব করে দিয়েছে, অথবা ব্ল্যাকমেল করে তাদের যে গেমিং ক্যারিয়ারটা বা উজ্জ্বল যে ভবিষ্যৎটা স্পোর্টসে, সেই স্পোর্টসের জার্নিটা সে সেখানে শেষ করে দিচ্ছে। এবং এটাই না, শুধুমাত্র সে বিভিন্ন টিমের হেড হিসেবে প্রথমত নিযুক্ত হয়। সে প্রথমত কিছু কিছু টিমকে যে বড় বড় স্বপ্ন দেখাইতো যে তুমি আমার টিমের সাথে আসো, আমার সাথে আসলে তোমার টিম বাংলাদেশের সেরা টিম হবে, তোমার টিম এত উন্নতি করবে, তোমার টিম অনেক উঁচুতে যাবে। এভাবে করে সে বাংলাদেশের প্রথমতে 3-4টা টিমের মানে হেড হয়ে গেছিল এবং সেখান থেকে অ্যানাউন্সমেন্টও এসেছিল। কিন্তু পরবর্তীতে সে সেখানে সুবিধা না করতে পেরে সে নিজে একটা টিম বানিয়ে সেটা দিয়ে সে বহুত জায়গাতে ভালো কিছু টুর্নামেন্ট খেলিয়েছেন সেই টিমটাকে। তো আমি কিছু কথা যদি বলতে চাই, সে কথাটা হলো পাবজি মোবাইলের যে কোয়ালিফিকেশন সিস্টেমটা, পাবজি মোবাইলের যে অফিসিয়াল টুর্নামেন্টের যে কোয়ালিফিকেশন সিস্টেমটা, এই কোয়ালিফিকেশন সিস্টেমটাতে একটা ফল, যে ফলটা পাবজি মোবাইলে ইনবিল্ট করা থাকে, সেই ফলটাতে সে সবাই প্রথম থেকেই জানতো, সবাই ফার্স্ট ডে থেকেই জানে। কিন্তু এইবার ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে সে টেনসেন্টে নিয়োগ পাওয়ার পরে কিছু টিম যাদেরকে সে তার মন মতো ব্যান দেয়, তার একটা পার্সোনাল পেজ থেকে, যে পেজের সাথে পাবজি মোবাইল অফিসিয়ালি কোনো কানেকশন আছে বলে আমার আদৌ মনে হয় না। কারণ পাবজি মোবাইল আমরা আজ থেকে 2-3 বছর ধরে খেলছি, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি পাবজি মোবাইলের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলে আসে সেটা অবশ্যই পাবজি মোবাইলের অফিসিয়াল ব্লু ভেরিফাইড পেজ থেকে আসে, অথবা তাদের ব্লু ভেরিফাইড যে ইনস্টাগ্রাম আছে সেইখান থেকে আসে। কিন্তু এইবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে সে 10টা টিমকে ব্যান দিয়েছে টিএমএনসিতে। সে 10টা টিমের ব্যানের যে তালিকাটা, সে তালিকাটা আপলোড দিয়েছে মাত্র 20 বা 30 হাজার পেজের ফলোয়ার যুক্ত একটা পেজ থেকে, যেটা অতটা গ্রহণযোগ্য আমি জানি না। কিন্তু এটা দিয়ে যে সকল টিমকে ব্যান দেওয়া হয়েছে প্রত্যেকটা টিমের অনেক অনেক ফ্যান ফলোয়ার্স আছে। যে টিমকে ব্যান দেওয়া হয়েছে, এখানে তানভীর রহমান ভাই আছে, বাংলাদেশের প্রথম একটা প্লেয়ার বা প্রথম একটা মানুষ যে বাংলাদেশের ফার্স্ট টাইম কোনো পাবজি টিমকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে এবং পতাকাকে প্রথমবার বিশ্বের মঞ্চে নিয়ে গেছে আমাদের আমাদের তানভীর রহমান ভাই আইএস এর থেকে। তো তার টিমটাকেও ব্যান দেওয়া হয়েছে। কেন ব্যান দেওয়া হয়েছে এটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার, বাট এর পিছনে কি আছে এটা সম্পর্কে যখন আমরা জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কেন ব্যান দেওয়া হয়েছে, আমি কেন ব্যান হয়েছি, বাকি 10টা টিম বা বাকি 32টা টিম বা বাকি 100টা টিম কেন ব্যান হয় নাই, এটা নিয়ে অফিসিয়ালস বা কাজী আরাফাতের থেকে আমরা কোনো প্রশ্ন পাইনি। এখন যদি বলি কাজী আরাফাত যে লোকটা, কাজী আরাফাত সুমন নামের যে লোকটা আছে, সে কিভাবে পাবজির অফিসিয়াল অ্যাডমিন হিসেবে সেই জায়গাটাতে বসতে পারছে যেখানে সে আজ পর্যন্ত কখনো পাবজি মোবাইল গেমটাই খেলতে পারেনি। বাংলাদেশের যে গেমটাতে উন্নয়ন হবে, বাংলাদেশের যে গেমের প্রতি মানুষের একটা কষ্ট আছে,
মানুষের যে একটা দুঃখ আছে সেই দুঃখ কষ্ট সম্পর্কে সে কতখানি অবগত হবে যদি সেই গেমটাই সে না খেলে। এই কষ্টটা তো আজকের কষ্ট নয়, এই কষ্টটা তো আগের থেকে, এই কষ্টটা তো গত 2-3 বছর থেকে এই প্লেয়ার্স গুলো ফেস করে আসতেছে। এই প্লেয়ার্স গুলো তাহলে এখন কেন এই প্রবলেমটা ফেস করলো যখনই কাজী আহমেদ সুমন টেনসেন্টে জয়েন দিল, এবং কেন এই 10টা দিনই এই তার রোষানলের শিকার হলো? আমি সেটা জানতে চাচ্ছি। এইটা জানতে যাওয়ার পরে সে কখনোই সেটা মুখ খুলে বলেনি বা মুখ খুলে সেটা কখনোই আমাদের কাছে ডিসক্লোজ করেনি। তো এটা নিয়ে আমরা অফিসিয়ালের কাছে যখন গিয়েছি, মানে যখনই আমি কোনো অফিসিয়ালের সাথে কথা বলতে গিয়েছি, তারা বলেছে নিজেরা করতে নিজেরা বলতে। হয়তো আমরা সবসময় পর্দার আগে থেকে অনেক কিছু বলেছি, কিন্তু পর্দা ফার্স্ট টাইম উই আর ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, উই আর ইন ফ্রন্ট অফ দ্য প্রেস। তো আমরা এখানে যা বলতে আসছি, আমাদের মনের কথাটা বলতে আসছি বা আমাদের দুঃখের কথাটা বলতে আসছি, যে আমরা কিভাবে 13 বছর স্ট্রাগল করছি, আমরা কিভাবে এই যে তাদের যে চাপিয়ে দেওয়া যে নিয়মটা, একটা টুর্নামেন্ট 24 লাখ 25 লাখ টাকা দামের একটা টুর্নামেন্ট যেখানে 15,000 টিম অংশ নিচ্ছে, সেখানে মাত্র সুযোগ পাবে 32টা টিম, যেখানে টিম গেমেই একটা ফল দেওয়া আছে। সেই ফলটার মাধ্যমে যদি কোনো টিম সেখানে মানে কোয়ালিফাইও করে, সেই কোয়ালিফিকেশনের কোনো জবাবদিহিতা নাই, কোনো জবাবদিহিতা নেই। এই জবাবদিহিতাটা আমরা জানতে চাই, কেন এই জবাবদিহিতা থাকবে না একটা মানুষের? কেন থাকবে না? একটা মানুষ একটা সমাজে যখন এটা অধর্ম হচ্ছে, এটি তখন ধর্ম হিসেবে মানুষ বেছে নিচ্ছে, অধর্মটাকেই মানুষ ধর্ম হিসেবে বেছে নিচ্ছে। এখানে একটা দুর্নীতি করার উপায় পাবজি থেকে রেখে দেওয়া হয়েছে, যে এখানে দুর্নীতির দিকে যাও। একটা ঘরে যদি 10 কোটি টাকা রেখে দেওয়া বলা হয় যে এখানে তোমাকে সার্ভাইভ করতে হবে, মানুষ অবশ্যই এখান থেকে টাকা নিয়ে সার্ভাইভ করবে। কিন্তু পরবর্তীতে যদি বলা হয় যে না, এই 10 কোটি টাকা থেকে কেন তুমি টাকা ধার দিচ্ছ, ইউ হ্যাভ টু সার্ভাইভ অ্যালোন, ইউ হ্যাভ টু সার্ভাইভ বাই ইয়োর সেলফ, বাট ইউ ক্যান ডু এনিথিং। কারণ এই জায়গাটাতে সেফ থাকতে হবে, এই জায়গাতে করতে হবে। এখানে এই স্পোর্টস প্লেয়াররা আজ থেকে একটা করে কিছু স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, কিছু স্বপ্ন নিয়ে। হয়তো এরা বাইরে যেতে পারতেছে না, লাস্ট 1.5 বছর ধরে আমরা প্যান্ডেমিকে আটকে আছে। আমরা কি করবো আমি কিছু বুঝছি না, আমরা কি করবো আমি কিছু জানি না। আমাদেরকে গেম খেলতে হবে। বাংলাদেশে যদি আমরা প্যান্ডেমিকের আগে যদি তাকাই, প্যান্ডেমিকের পরে যদি তাকাই, গেম খেলার রেশিও কমপক্ষে 50% বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে এটা জানতে হবে। মানুষ টিউশনি করতে বাইরে যেতে পারছে না। কিছু ছেলেমেয়ে আছে হয়তো এই বয়সে খুব ভালো একটা আর্নিং করছে, কি খেলে স্পোর্টসে গেম খেলে, এই গেমটাকে নষ্ট করছে কিছু মানুষ। তার ভিতর অন্যতম মানুষটা হলো কাজী আহমেদ সুমন, যে এই গেম সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা রাখেন না, বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক তার সাথে গেমের নেই, কিন্তু সে মানুষকে ম্যানিপুলেট করে এবং মানুষকে সে বিভিন্নভাবে সে মানুষকে উপলব্ধি দিয়ে সে তাদের অনুসারী বানাচ্ছে এবং তাকে ওপেন করতে বলছে। ওপেন করতে বলার মতো এখানে তার কিছু যায় আসে না, কারণ সে গেমের সাথে সম্পৃক্ত না। সে কখনো গেমটা খেলে দেখে না, গেমের কষ্টটা বুঝবে না। সে কখনো এই গেমটাকে নিজের হাতে খেলে দেখেনি, সে কিভাবে বুঝবে এটা গেমের কষ্টটা কি? একটা গেমের যে ফলটা রয়েছে, এই ফলটার ভিতরে যদি আমরা তাকিয়ে দেখি, ফলটার ভিতরে দেখতে পাবো যে এখান থেকে কিছু জিনিস পাবজি মোবাইলের টুর্নামেন্ট রুলসের ভিতরে একটা জিনিস ক্লিয়ারলি লিখে দেওয়া আছে। people will matchmaking by their own randomly matchmaking করবে। randomly matchmaking করার ভিতরে পাবজিতে প্রিন্টিস বা প্রিন্টিস বলতে কোনো শব্দ নেই। প্রিন্টিস বা টিম আপ ইন গেম হয়, কখনো টুর্নামেন্টের মাঝখানে হয়, কখনো যদি 4-5টা টিম মিলে সেখানে অ্যাটাক দিতে যায়, সেটাকে বলা হয় হলো টিম আপ, সেটাকে বলা হয় টিম আপ। কিন্তু সে তার পার্সোনাল রোষানলের কারণে এইবার 10টা টিমের ফিউচার নষ্ট করে দিয়েছে। 10টা টিমের ছোট কিছু কচি বাচ্চারা খেলে, যারা অ্যাকচুয়ালি জানে না তারা কি জন্য হেড পাচ্ছে। কারণ এই সিস্টেমটাতে রং, এই সিস্টেমটাতেই যদি রং থাকে, তাহলে কেন এই বাচ্চা ছেলেগুলো হেড খাবে? কেন এই একটা মানুষের জন্য 10টা 40টা 50টা ছেলের ফিউচার নষ্ট হবে? যেখানে একটা প্লেয়ার স্পোর্টস প্লেয়ার ইনকাম সম্পর্কে তার কোনো বিন্দু পরিমাণ ধারণা নেই। একটা স্পোর্টস প্লেয়ারের বিন্দু পরিমাণ স্পোর্টস প্লেয়ারের ইনকাম, তার ছোটখাটো কিছু আর্নিং এর প্রতি একটা মানুষ কতখানি রোষানল থাকতে পারে, এটা আমরা কাজী আহমেদের থেকে দেখতে পাওয়া যায়। আর কাজী আহমেদের যদি কিছু কথা আমরা বলতে চাই, সে বিভিন্ন টাইমে আমরা হয়তো অনেক ইলুমিনেটের সাথে পরিচিত, কাজী আহমেদের কিছু কথাবার্তা যেটা ইলুমিনাটির সাথে অনেকখানি মিলে যায়, এবং কাজী আহমেদের কিছু কথাবার্তা খুব আমাদের কাছে আছে। কিছু বাচ্চাদেরকে সে ইলুমিনাটির দিকে ধাবিত করছে, কিছু বাচ্চাদেরকে সে ইলুমিনাটির দিকে জ্ঞান দিচ্ছে যে হোয়াট ইজ ইলুমিনাটি, ইউ শুড নো ইলুমিনাটি, এই টাইপের কিছু কথাবার্তা বলে সে বাচ্চা শিশু ছেলেদেরকে সে
অন্য একটা দিকে ধাবিত করার চেষ্টা করছে। এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা লোক যে একটা ভালো একটা পজিশনে থেকে যেখানে থেকে তার গেমিং ডেভেলপমেন্ট করা দরকার, সে গেমিং ডেভেলপমেন্টের দিকে না যেয়ে সে ছেলেপেলেদেরকে বিভিন্ন স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা নিয়ে অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে একটা প্রয়োজনে আবেদন করছি যে এইখানে যে দুর্নীতি চলছে বা এইখানে যে এই যে অনাচার চলছে, এই যে অবিচার চলছে, এই অবিচারের জন্য আপনাদেরকে এই মানুষটার বিরুদ্ধে একটা কঠিন একটা জোরদার একটা জবাব দেওয়ার আমরা চেষ্টা করছি। এই মানুষটাকে জবাব চাইতে হলে আমাদের অবশ্যই আপনাদের হেল্পটা চাওয়া দরকার। আমরা হয়তো অনেকেই জানি যে কিছুদিন আগে বা 1-1.5 বছর আগে PUBG মোবাইল ব্যান সংক্রান্ত একটা নোটিশ এসেছিল বাংলাদেশের বিটিআরসি পেজের থেকে বাংলাদেশের PUBG ব্যান হবে এমন একটা খবর বিটিআরসি থেকে দেওয়ার পর সে একটা পজিশনে থেকে বিটিআরসির মতো একটা সরকারি একটা পেজে সে সাইবার অ্যাটাক করিয়েছে এবং সেটা সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং প্রমাণটা আমরা দেখাবো এবং দেখানোর জন্য আমাদের সকল ধরনের প্রমাণ রয়েছে। সে একটা সরকারি পেজে সে ছেলেপেলেদের কচি ছেলেপেলেদের সে ইনফ্লুয়েন্স করে সেই সরকারি পেজটাতে বিভিন্ন ভাবে রিপোর্ট দেয়া, সেই পেজটাকে ডাউন করানোর চেষ্টা করেছে। বিটিআরসি পেজের যে রেটিং ছিল 4.+ সে সেটাকে ছেলেপেলেদেরকে সে ইনফ্লুয়েন্স করে, ছেলেপেলেদের সে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে সে পেজটা রেটিং কমিয়ে 2.2 তে নামিয়ে নিয়ে এসেছে। তো একটা মানুষ কতখানি আত্মঘাতী হতে পারে যে নিজের দেশের একটা সরকারি পেজকে এইভাবে অ্যাটাক করতে পারে কিছু বাচ্চাকে ইউজ করে। সে কি চাইলে কি পারে না, সে তো চাইলে এই শিশুদেরকে ইলুমিনাতির দিকেও ধাবিত করতে পারে, সে তো চাইলে এই কমিউনিটিকে বেঁচে নিয়ে আসতে পারে অন্য কোনো দেশকে, সে তো চাইলে এই গেমার্সদের ভবিষ্যৎটাকে নিলামে তুলে দিতে পারে। আমরা কি কোনো নিলামে তুলে দেওয়া পণ্য? আমরা কি তার কাছে বেঁধে দেওয়ার কোনো পণ্য যে সে আমাদেরকে নিয়ে বেঁচে দিবে তার মন মতো কোনো জিনিস, সে মন মতো তার জিনিস যতখানি সম্ভব সে তার ক্ষমতা দেখাবে, আমরা সেটা মেনে নিব না। হয়তো এর আগে অনেক সময় কথা হয়েছে কিন্তু আপনাদের সাহায্য পাইনি। আপনাদের সাহায্য পেলে আমরা সব সময় এভাবে অন্যায়ের প্রতিবাদ করব এবং আমরা ঠিকভাবে জানতে চাই যদি এই ধরনের অন্যায় আগামীতেও চলতে থাকে ইনশাআল্লাহ এর থেকে বড়ভাবে আমরা আন্দোলন করবো, এর থেকে বড়ভাবে আমরা প্রতিবাদ করবো, এর থেকে বড়ভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবো। যেখানে সবাই বলছে কেন এই 10টা টিম ভুক্তভোগী হবে, যেখানে সবাই বলছে সেখানে সবাই জানে, সবাই সবকিছু জানে, কেউ মুখ খুলছে না। যে মুখ খুলছে সে তার কিছু পালিত সৈনিক আছে, ভার্চুয়াল কিছু সৈনিক আছে, তাদেরকে দিয়ে তাদেরকে অ্যাটাক করাচ্ছে। আমার ফোনে যদি আমি দেখাই আমি লাস্ট 20 দিনের মনে লাস্ট এক সপ্তাহ পরে কমপক্ষে 2000+ গালি খেয়েছি তার পালিত সরকার দিয়ে। কেন আমি তার সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে গিয়েছি, কেন এই সিস্টেমের এগেইনস্টে কথা বলতে গিয়েছি? যেখানে অসাম্যই সাম্য, সেখানে সাম্যের দামটা কোথায়? আমি সাম্য নিয়ে বসে আছি যেখানে 32টা টিম, এটা একটা রেসের মাধ্যমে যদি পুরোটাই অসাম্য হয় তাহলে সাম্যের দামটা কোথায় থাকতো? সাম্যের যে জবাবদিহিতা সেটা কে করবে আমাদের কাছে? আমরা এই সুবিচারটা কার কাছে যাব? যার কাছে চাওয়া হচ্ছে সে কখনোই সেই এই মুখটা খুলে আসে বলতেছে না যে দিস ইজ রং, উই নো ইটস অল, এটা সবকিছুই রং, কিন্তু এটাই ছেলেপেলে দিচ্ছে কারণ সে তাকে দেখিয়ে দিয়ে গিয়েছে, রং ইজ রাইট। সব ছেলেপেলে রংটাকে রাইট হিসেবে নিচ্ছে এবং সে তার মন মতো কিছু টিমকে ব্যান দিয়ে দিচ্ছে। ওয়াই? আমি এটা জানতে চাই এবং আমি এটুকু বলে এখন শেষ করছি। পরবর্তী কিছু টপিক আছে সেগুলো আমাদের পরবর্তী যে ভাই আছে তারা সে কথাগুলো বলবে এবং মাশফিকুর রহমান ভাইয়ের কাছে আমরা আবার চলে যাই। তো আমরা বলছি যে আমরা এখানে যতজন আজকে এখানে আমরা অ্যাটেন্ড আছি, কিছু আমরা গেমার আছি এখানে, কিছু মানুষ আমরা ইনভেস্টর আছি, কিছু মানুষ আমরা অর্গানাইজার আছি, কিছু মানুষ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি। তো সবকিছুর ক্ষেত্রে আমাদের প্রথমতটা হচ্ছে যে এত বড়
বিদেশের থেকে এত বড় বড় টুর্নামেন্ট যেখানে নাকি প্রাইজ পুল 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা পর্যন্ত প্রাইজ পুলের টুর্নামেন্ট দেওয়া হচ্ছে, সেখানে কি আমাদের বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া আছে সে কি এই জিনিসগুলা কি সরকারকে জানাচ্ছে নাকি? এবং আমাদের প্লেয়াররা যে বাইরে যে খেলছে, বাইরে যে খেলার পরে তারা প্রাইজ পুল হোল্ডার হচ্ছে, মানে অর্থাৎ হচ্ছে তারা টাকা পাচ্ছে, সেই টাকা আজ পর্যন্ত সেই বাচ্চাগুলা পায়নি। আজকে প্রায় 2.5 বছরের কাছাকাছি তাদেরকে এখন টাকা দেওয়া হয়নি। বিভিন্ন ভাবে টাকা চেতে হলে তাদেরকে বলা হয় আপনার পেপাল অ্যাকাউন্ট দেন। পেপাল অ্যাকাউন্ট কেন? যাতে সরকার যদি এই বিষয় না জানতে পারে। বিটকয়েনের কথা কেন আসবে? পেমেন্ট আমাদের প্লেয়াররা যে খেলেছে, আমাদের প্লেয়াররা যদি টাকা সে যদি পায়, তাকে টাকা আমাদের প্লেয়াররা তাকে বলেছে ক্যাশ দিয়ে দিতে। ছোট ছোট বাচ্চাদের অথবা তাদেরকে বলেছে ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে। কিন্তু সে বারে বারে সে ম্যানেজমেন্টের থেকে বা আমাদের দেশের যে রিপ্রেজেন্টেটিভ আছেন সে বারে বারে তাদেরকে পেপালের কথা বলছে। তো আমাদের এটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে ই-স্পোর্টস সেক্টরটা যেহেতু আজকাল সবাই মোবাইলে যুক্ত, মোবাইলের গেম নিয়ে যুক্ত, এই জিনিসটাকে আমরা ছোট হিসাবে ধরি বা ছোট হিসাবে দেখছি, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। এবং এই ই-স্পোর্টস থেকে কিন্তু সরকারের একটা নতুন একটা ইনকামের সোর্স আসতে পারে, যেহেতু এখানে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল আপনার টুর্নামেন্ট হচ্ছে, বিভিন্ন রকমের লোকাল টুর্নামেন্ট হচ্ছে। প্রত্যেক মাসে 40 থেকে 50টা টুর্নামেন্ট হয় প্রত্যেক মাসে, এবং প্রত্যেকটি টুর্নামেন্টে অ্যাটলিস্ট 10,000, 20,000, 50,000 টাকা করে প্রাইজ পুল থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কি সরকারকে জানানো হচ্ছে নাকি? নাকি এই দেশের দায়িত্ব যে নাকি ই-স্পোর্টস এর একজন দায়িত্বশীল একজন পার্সন হিসেবে সে নাকি চাকরি করছেন কোম্পানির আন্ডারে, অবশ্যই এটা তার দায়িত্ব যে এই ডকুমেন্টেশন গুলো এবং এই পেপার গুলো গভর্নমেন্টের কাছে সাবমিট করা। কিন্তু সেই যদি এই জিনিসগুলো সাবমিট না করে তাহলে আমাদের গভর্নমেন্ট জানবে কোথা থেকে? সেই যদি এই জিনিসগুলো লুকায় তাহলে কিভাবে জানবে? তো আমরা আশা করি আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা সবাই আমাদের সাহায্য করবেন এবং আমাদের যে ছোট ছোট যে কমপ্লেইনগুলা, যে ছোট ছোট যে দাবিগুলা, সেই জিনিসগুলো আপনারা এটা আমাদের যে কষ্টগুলা, যে রিকোয়ারমেন্টগুলা, এই জিনিসগুলোকে আপনারা তুলে ধরবেন সবার কাছে। আমি একটু শেষ কয়েক মিনিটের জন্য আমি একটু তানভীরকে কিছু বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা। ধন্যবাদ। ই-স্পোর্টস এটা মাসুদ ভাই, এটা টিয়ার ভাই, এটা গোল্টু, এটা হচ্ছে বুচ্চু ভাই। টিয়ার ভাই ফোন আমি লিখতেছি, আমার ফোনে নেটফ্লিক্সের পেজ লাগাইতেছি, লেপাল দপ্তর। আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। বেসিক্যালি আমাদের সাউথ এশিয়াতে ই-স্পোর্টস কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে। জানুয়ারিতে, এই 2021 সালের জানুয়ারিতে পাকিস্তানে ই-স্পোর্টসকে অফিশিয়াল স্পোর্ট হিসেবে রিকগনিশন দেওয়া হয়েছে, যেটা অলরেডি নেপালেও হয়ে গেছে এবং ইন্ডিয়াতেও অনেক আগে থেকে এটা চলছে। তো আমরাও চাই সরকার ই-স্পোর্টসটাকে এদিকে নজর দিক এবং অফিশিয়াল ই-স্পোর্টস হিসেবে রিকগনিশন দিক এবং কাউকে দায়িত্ব দিক এরকম একজনকে যে কিনা আসলেও ই-স্পোর্টস নিয়ে কাজ করতে অ্যাকচুয়ালি মন থেকে চায় এবং দেশের ভালো চায়। মানে এরকম কাজে আর আমরা টাইপের লোক আমরা অ্যাকচুয়ালি চাই না কমিউনিটিতে। এটা কখনোই একটা দেশের ই-স্পোর্টস ডেভেলপ করতে হেল্প করবে না যখন উপর লেভেলে এই ধরনের মানুষ বসে থাকবে। তো আমার আকুল আবেদন থাকবে আপনাদের মাধ্যমে যাতে সরকার এই ব্যাপারটা দেখে, কারণ এটা একটা
বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে গেমিং সেক্টরটা ভবিষ্যতে, এবং এখান থেকে অনেক রেভিনিউ সরকার উপার্জন করতে পারবে। এটা একটা অনেক বড় সেক্টর হবে ভবিষ্যতে। তো আপনাদের মাধ্যমে আমি নিউজটা সরকারের কাছে দিতে চাই যাতে এই ব্যাপারে একটু দৃষ্টি দেয়, এবং আপনাদের একটা দাবি, সেটা হচ্ছে ই স্পোর্টসটাকে অফিশিয়ালি রিকগনাইজ স্পোর্ট হিসাবে আমরা বাংলাদেশে দেখতে চাচ্ছি। তো এটা একটা দাবি, এবং আপাতত হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। সবাই একটু বলুন। আমাদের দেশে এই গেমটা বন্ধ করার জন্য সরকার চেষ্টা করছে। আপনারা গেমের বা গেম খেলছেন বা বিনিয়োগ করেছেন, তারা এখন সংবাদ শুনবেন। মানে আপনারা গেমের একটা, আমি বলতে চাচ্ছি আপনার যে বক্তব্য আপনি দিয়েছেন সেখানে আপনার বক্তব্য আমার 5টা প্রশ্ন আছে। আপনি একজন গেমার হিসেবে হতাশায় ভুগছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, গেম খেলে আপনার ব্যক্তি জীবনে কি হয়েছে? আপনারা কি বলতে চাচ্ছেন গেমটি প্রতারণামূলক, তাহলে গেমে থাকা দুর্বলতার সুযোগ নিচ্ছে কর্তৃপক্ষ এরকম, অথবা আপনারা দলগতভাবে গেম খেলার জন্য কত টাকা বিনিয়োগ করেছেন? আপনি গেম কর্তৃপক্ষকে বক্তব্য দিয়ে বলেছেন এটাই সব কিছু রং, তার মানে কি গেমটাই আসলে রং, গেমটাই কি ভুল? আমার 5টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করেছেন, অবশ্যই আমি 5টা প্রশ্নের উত্তর দিব। আপনি যদি একটু কষ্ট করে প্রশ্নটা একটা একটা করে বলেন তাহলে আমার 5টা প্রশ্ন বলে আপনি একটা করে করেন, আপনি একটা করে একটা একটা করে ফার্স্ট অফ অল গেম হলো একটা এন্টারটেইনমেন্টের জায়গা। গেম খেলে আমরা অনেক সময় ডিপ্রেশন কাটাই, বা আমরা যখন একাকিত্ব থাকি। বেসিক্যালি আমরা দেখতে পাই যে লাস্ট প্যান্ডেমিকের সময় আমরা সবাই যখন লকডাউনে সবাই কিছু না কিছু করছে, সবাই কিছু না কিছু করে তাদের সেই ফ্রি টাইমটা এনজয় করছে। যারা স্টুডেন্ট তারা বাইরে যেতে পারছিল না, তারা সবাই ঘরের ভিতরে বন্দি, তারা হয়তো অনলাইন ক্লাসের পাশাপাশি তারা একটা গেম নিয়ে যখন গেমে যখন সময় দিচ্ছে, সেই গেমটাকে অবশ্যই তারা এনজয় করছে। গেমটা নিয়ে কখনো হতাশা হওয়ার কিছু নাই। গেমটাকে সবাই সবসময় নিজের আনন্দের জন্যই খেলে, এবং আমিও আমার আনন্দের জন্য গেমটা খেলি। এবং আনন্দ পেতে পেতেই যখন একটা গেম থেকে প্যাশন সৃষ্টি হয়, সেই প্যাশন থেকে কিন্তু আমরা সেটাকে একটা পেশায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন আবার করতে চাই। অবশ্যই সাংবাদিকতা একটা প্যাশন থেকে আপনার পেশা হয়েছে, ঠিক তেমনি আমরা স্পোর্টস প্লেয়ার যারা আছি তারা কিন্তু এই গেমটাকে ফার্স্ট এন্টারটেইনমেন্ট হিসেবে খেলছি, কিন্তু এন্টারটেইনমেন্ট যখন আমার প্যাশন হয়ে গেছে বা গেমটা থেকে আমরা যখন মনে করছি যে না এই গেমটা থেকে হয়তো আমার একটা ফিউচার আছে, যেহেতু গেমের ভিতরে একটা ফিউচারের সিস্টেম হয়েছে, যেখানে একটা স্পোর্টস অংশগ্রহণ করার সিস্টেম হয়েছে বা আপনি ইনফ্লুয়েন্স হয়েছে হয়ে যাওয়ার সিস্টেম হয়েছে। তো সেখান থেকে আমি আমার নিজস্ব উদ্দীপনায় অবশ্যই আমি আমার প্যাশন থেকেই এটা পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছি, এবং এখানে আমার মনে হয় না যে ডিপ্রেশনে কিছু আছে। বাট গেমের ভিতরে কিছু অনিয়ম হয়েছে, যে অনিয়মটা অবশ্যই একটা গেমারকে অবশ্যই পীড়া দিবে, পেইন দিবে। এই পেইনটা অবশ্য ডিপ্রেশন না বা অবসাদ না, হতাশা না, আমার কাছে মনে হয় এটা গেমের দোষ না। এটা হলো গেমের যে পরিবেশটা, সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই বর্তমান সিচুয়েশনটা বা যে ইস্যুসগুলো আছে, এই ইস্যুসগুলো আমাদেরকে একটু প্যারা দিচ্ছে, বা এই ইস্যুসগুলো আমাদেরকে একটু পেইন দিচ্ছে। যে এই ইস্যুসগুলো যদি সলভ হয়ে যায়, উই আর ভেরি হ্যাপি। লাস্ট টাইম একটা টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশে পিএমসিসি নামে, সেই পিএমসিসি তে কখনো এমন সমস্যা হয় না। পিএমসিসি তে সবাই খুব উদ্দীপনার সাথে খেলেছে, কারণ সেখানে টুর্নামেন্টের ফরম্যাট অনেক সুন্দর ছিল, অনেক সাজানো ছিল, যেখানে পিএমসি তে শেখা হয় না। পিএমসি তে এমন একটা ফাঁক রাখা হয়েছে যে ফাঁকের মাধ্যমে যারা মানুষ এখানে দুর্নীতি করতেই চায়, এটা হলো মেইন জিনিস। তো আপনার নেক্সট কোশ্চেনটা আমরা আসি। গেম আপনার ব্যক্তি জীবনে কি কি ক্ষতি করেছে? গেম আমার ব্যক্তিগত জীবনে ক্ষতি করেনি। আমি স্টুডেন্ট, আমি আমার অনলাইন ক্লাসের পাশাপাশি যেহেতু আমি আউটসোর্সিং গেম ইজ ওয়ান কাইন্ড অফ আউটসোর্সিং। আপনি যদি স্পোর্টসটাকে ধরেন, বাংলাদেশে এখন আউটসোর্সিং এর একটা হিউজ একটা ক্ষেত্র তৈরি হয়েছে, যেখান থেকে দেখছি প্রত্যেক বছর অনেক মানুষ আউটসোর্সিং এর মাধ্যমে অনেক টাকা পয়সা কামাই করছে। ঠিক তেমনি গেম খেলতে কিন্তু আপনার বাইরে যেতে হচ্ছে না, গেম খেলতে কিন্তু আপনার বেশি টাকা খরচ করতে, কিছু খরচ করতে হয় না। গেম আপনার একটা মোবাইল থাকবে,
আপনি মোবাইলে গেমটা নামাবেন এবং আপনার ফ্রি সময় আপনার অনলাইন ক্লাস বা আপনার বিভিন্ন কাজের পাশাপাশি আপনি বাইরে না যে ঘরের ভেতরে শুয়ে আপনি এই গেমটা খেলতে পারেন, বসে গেমটা খেলতে পারেন। তো আমার মনে হয় না যে এই গেমটা আমাকে বাস্তব রূপ দাঁড়ায় দৈনন্দিন জীবনে কোনো সমস্যা সৃষ্টি করছে, আমার মনে হয় না। ঠিক আছে, যদি এমনটা আপনার কাছে কোনো তথ্য থাকে যে কারো সমস্যা হচ্ছে বা সে কোনোভাবে বকে যাচ্ছে, তাহলে হয়তো বা এটা অভিভাবকদের প্রধানত প্রত্যেকটা অভিভাবক বলছেন এই পাবজি গেম একটা আসক্তিমূলক গেম, যে গেমে শিশু কিশোররা বিপদগামী হচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই, আমার এখনো মনে আছে পাবজি গেমটা কিন্তু আসক্ত না। দিস ডিভাইস ইজ অ্যাডিকশন। দিস ডিভাইস ইউ ক্যান ব্লেম এ গেম। গেমটা যদি এই জিনিসটা না থেকে আপনি খেলতে পারবেন না, আপনি গেম পাবজি গেম বন্ধ করে দেন, অন্য গেম খেলবেন, আপনি তখন কি কাকে দোষ দিবেন? আপনাকে আপনার হাতে যদি একটা জিনিস দেওয়া হয়, আপনি সেটাকে দুই ভাবে ইউজ করতে পারবেন। আপনার হাতে যে কলমটা আছে, আপনি কলম দিয়ে লিখতেও পারবেন, কলম দিয়ে একজনকে ফটো করতে পারবেন। এটা আপনার ইউজেসের উপর, আপনি কিভাবে ইউজ করছেন সেটাকে আপনি দেখতে হবে, সেটাকে প্রাধান্য দিতে হবে আপনার, যে গেমটাকে আপনি কিভাবে ইউজ করছেন বা কিভাবে দেখছেন। দেখেন, যেমন আমাদের বাবারা হচ্ছে নিউজ চ্যানেলে আসক্ত, আমাদের মারা হচ্ছে টিভি সিরিয়ালে আসক্ত, বাচ্চা আরো ছোট বাচ্চারা হচ্ছে কার্টুন চ্যানেলে আসক্ত। আমি একটা কথা আপনাদেরকে, এখানে যারা সাংবাদিক ভাই আছে আমি তাদেরকে ইনফরমেশন দিতে চাই। আমরা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক কাছাকাছি চলে এসেছি এবং ডিজিটাল বাংলাদেশে আমরা অনেকখানি পদার্পণও করেছি। আমাদের কিন্তু অলরেডি অনেকখানি রেমিটেন্স কিন্তু বাইরে থেকে আউটসোর্সিং এর মাধ্যমে আসছে, আমরা কিন্তু সবাই জানি। আমি এটা বলতে চাই, ই স্পোর্টস 2025 সালের ভিতরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট রেমিটেন্সের একটা অংশ হবে। আমি এটা আপনাদের কাছে বলে দিতে চাই, এটা আমার ধারণা, একটা তথ্যপাত্রের ধারণা ভিত্তিতে আমি বলছি যে ই স্পোর্টস বাংলাদেশে আগামী 2-3 বছরের ভিতরে রেমিটেন্সের ক্ষেত্রে অনেকখানি অবদান রাখবে। তো আপনার নেক্সট প্রশ্ন, অবশ্যই আপনি বলছিলেন গেমটি প্রতারণামূলক, বা আপনার বক্তব্যে এরকম বক্তব্য উঠে এসেছে, তাহলে আর গেমে একটা দুর্বলতা আছে, কর্তৃপক্ষই রেখে দিয়েছে, তাহলে আপনি এই গেম খেলছেন কেন বা এই গেমে বিনিয়োগ করছেন কেন? এখন কথা হলো, একটা গেম, একটা পরীক্ষার হল, আমরা যদি দেখি একটা পরীক্ষার হলে টিচার গার্ডটা দিয়ে সবাইকে দেখাদেখি করার সুযোগ দিচ্ছে, কিন্তু দেখবেন টিচারের কাছে যারা পড়ছে তাদেরকে সারা কিছু না বলে, তারা যারা পড়ছে না তাদেরকে সে একটা বলে ক্লাস থেকে বের করে দিবে। ঠিক তেমনি এই টুর্নামেন্ট যে অর্গানাইজ হচ্ছে, গেমটাতে কোনো সমস্যা নাই, গেম আপনি চাইলেই খেলতে পারেন, কিন্তু গেমের ভিতরে যে টুর্নামেন্টটা হয়, এই টুর্নামেন্টের ভিতরে কিছু ফল্ট আছে, যে ফল্টটার জন্য যারা একবার রিয়েল ভাবে উত্তীর্ণ করার কথা, যারা রিয়েল ভাবে এই জায়গায় উত্তীর্ণ হওয়ার কথা, তারা রিয়েল ভাবে উত্তীর্ণ না হয়ে কিছু একটা প্ল্যাটফর্ম ইউজ করে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কোয়ালিফাই করছে এবং এটাকে গেমের থেকে বন্ধ না করে তারা সিলেক্টিভ কিছু টিমকে ব্যান করে দিচ্ছে, সিলেক্টিভ কিছু মানুষকে ব্যান করে তার নিজস্ব পার্সোনাল পাওয়ার ইউজ করে, তার পার্সোনাল পাওয়ারটা ইউজ করে সে নিজস্ব কিছু টিমকে ঢোকানোর চেষ্টা করছে। তো আমাদের এটা আমার যেটা কথা সেটা হলো, এটা কোনো ধরনের গেমের মাধ্যমে হচ্ছে না, এটা একজন মানুষের মাধ্যমে হচ্ছে। আমি সেটাই বলবো, একজন মানুষের মাধ্যমে সেটা হচ্ছে। আচ্ছা, আপনারা দলগতভাবে গেম খেলার জন্য কত টাকা বিনিয়োগ করেছেন বা বিনিয়োগের এটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে। লাস্ট টাইম আমি আপনাদের কোন একটা নিউজ মিডিয়াতে দেখেছি পাবজি বা ফ্রি ফায়ার গেমের যে একটা কভারেজ করা হয়েছে, যেখানে একটা ছোট্ট শিশু বলছে পাবজি গেম খেলতে অনেক টাকা লাগে। বাই দ্য ওয়ে, আপনারা যেখানে আছেন আপনারা প্লে স্টোরে যাবেন, উইদাউট এনি কস্ট আপনারা গেমটা নামাবেন, ইটস ফ্রি টু প্লে। আমি এগেইন বলছি, পাবজি গেম একটা ফ্রি টু প্লে গেম। আপনি নামাবেন আপনার ফোন দিয়ে, নামিয়ে আপনি খেলতে থাকবেন, আপনি সারাদিন খেললেও আপনার টাকা লাগবে না, সারা বছর খেললেও আপনার টাকা লাগবে না। এই গেম খেলতে আপনার কোনো টাকা প্রয়োজন হয় না। বা এই যে টুর্নামেন্ট গুলো বাংলাদেশে হচ্ছে, প্রত্যেকটা টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি নাই, ফ্রি গেম, ইটস টোটালি ফ্রি। যদি বলা হয় যে এই টুর্নামেন্ট খেলতে টাকা লাগে, তাহলে বলবো আপনার রং ইনফরমেশন নিয়ে আছেন। এই পাবজি গেম খেলতে টোটালি বিন্দু পরিমাণ এক পয়সা খরচ হয় না। কেউ যদি এটা বলে থাকে বা এরকম ইনফরমেশন ছড়িয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে এটা রং ইনফরমেশন স্প্রেড করছেন, এন্ড স্টপ ডুইং দিস প্লিজ। আমি আপনাদের কাছে একটা হাত জোড়ে অনুরোধ করছি যে একটা জিনিসকে রং ইনফরমেশন দিয়ে এটাকে একটা কালো একটা দাগ লাগাবেন না।
তাহলে থাকলে এখন এখানে অনেক ছেলে পেলে তাদের ফিউচার দেখা হয়তো, এবং আপনারা হয়তো একটা জিনিস জানেন এখানে অনেক ছেলে পেলে তাদের ফ্যান ফলোয়ার্স পেয়েছে, তাদের একটা ইনকামের সোর্স পেয়েছে। তো এটাই ভাই আপনার নেক্সট কোশ্চেন। আপনারা এখানে লিখেছেন ধন্যবাদ বলতে পাবজি মোবাইল প্লেয়ার মালিক বিনিয়োগ করেন। একদিন আপনারা এখানে বিনিয়োগ করছেন, অথবা আপনারা কেউ মালিক, অথবা আপনারা কে? বিষয়টা কি? বিনিয়োগকারী বলতে একটা টিমের জন্য একটা জার্সি লাগে, লাইক আপনার একটা টিম, যেহেতু এটা অনেক প্রফেশনাল। আপনারা ভাবছেন ইটস এ গেম, আপনারা ভাবছেন এটা একটা গেম খেলতে কিন্তু এখানে অনেক প্রফেশনালিজম আছে। আপনারা যে কোনো গেম খেলতে দেখবেন প্রফেশনালিজম, হয়তো তাদের কিছু জার্সি লাগে, আইদার তাদের কিছু গুডস লাগে। একটা টুর্নামেন্ট খেলতে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে এটা টুর্নামেন্ট হয়, সেখানে যেতে কিছু যাতায়াত খরচ। এটা তো একটা শিশু কেন বাসা থেকে গেম এগুলো টাকা নেবে? এখানে অনেক ইনভেস্টরস আছে, তারা হয়তো নিজে থেকে তাদের খেলা থেকে খুশি হয়ে সহজ বাংলায় জানতে চাই যে 10টা টিমকে ব্যান করা হয়েছে, 10টা টিম কি পরিমাণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা একটা $30,000 থেকে আমাদেরকে একটা 24 লক্ষ টাকা মূল্যের টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। তো আমি মনে করি আর্থিকভাবে যদি ক্ষতির কথা বলেন, এখানে 24 লক্ষ টাকারই আর্থিক ক্ষতির মুখে আমরা পড়েছি 10টা দল। যেই 10টা দলের মধ্যে আমার দল আছে, এবং আমার দল কিনা সাউথ এশিয়ার মধ্যে প্রথম দল হিসেবে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে উঠিয়ে ধরেছিল এই গেমে, প্রথম দল হিসেবে আরো 1.5 বছর আগে। এবং আমরা টোটাল সাউথ এশিয়াতে যদি র‍্যাঙ্কিং করা হয় গেমিং এর ক্ষেত্রে, আমার দল টপ 15টা দলের মধ্যে একটা দল। তো যেখানে আমার দলকে দেখে বাংলাদেশে আরো হাজারো মানুষ খেলা শিখলো, সেখানে উইদাউট এনি রিজন আমার দলকে ডিসকোয়ালিফাই করা হলো। কেন করা হলো? কারণ আমরা তার এই অন্যায়ের বিরুদ্ধে আগে প্রতিবাদ করেছি, এবং যেটার কোনো বিচার হয়নি কাজী আরাফাত সাহেবের, এবং তার পার্সোনাল গ্রাস থেকে উনি এই জিনিসগুলো করে যাচ্ছে। ভাই আমি সেটাও বুঝেছি, কিন্তু আপনারা বলছেন আপনার বিনিয়োগকারী আছে, আমি জানতে চাই এই গেমে বিনিয়োগ প্রক্রিয়াটা কি? আচ্ছা আমি বলি, যেমন হচ্ছে আমরা যেমন আইপিএল দেখছি, বিপিএল দেখছি, ঠিক আছে? এই জিনিসটাও সেম, কিন্তু জিনিসটা হচ্ছে অনলাইনে হচ্ছে। এখন এখানে বিভিন্ন রকমের, যেমন দেখা যাচ্ছে আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে আপনি দেখবেন যে প্লেয়াররা লাইভে খেলছে, সেখানে লাইভ চ্যাট অপশন থাকে, সেখানে তার ফলোয়ারদের সাথে সে কথা বলে। তো সেই লাইভটা কিন্তু ধরেন 10,000 20,000 লোকজন দেখতেছে, আপনার গেমটা 10 থেকে 20,000 লোকজন বসে বসে দেখছে। তো সেখানে দেখা যাচ্ছে একজন কোম্পানি এসে বলছে যে তোমার যে লাইভটা হচ্ছে আমার একটু লোগোটা একটু, আমার বিজ্ঞাপনটা একটু দিয়ে দিও, একদম অল্প কিছু টাকা খরচে। এখন দেখা যাচ্ছে যে এখানে কোম্পানিরা তাদের কোম্পানির যাতে লোগোটা ডিসপ্লে হয় সেটার জন্য হয়তো সে কোম্পানির যারা মালিক তাদের জন্য লাভ, যে একটা জায়গার মধ্যে তারা 10,000 20,000 মানুষ এক জায়গায় পাচ্ছে একটা টাইমে স্পেসিফিকলি। এবং 10,000 20,000 মানুষ কারা? দে আর দি ইউথ অফ দি নেশন, তারা হচ্ছে নেক্সট জেনারেশন এই কান্ট্রি। সো এই জন্য এখানে এই ইন্ডাস্ট্রিটার মধ্যে বিজনেসম্যানরা যদি এত ভিউ থাকতাম ডেইলি স্ট্রিম করতাম। এটা হচ্ছে নাম্বার 1। তারপর নাম্বার 2 হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিটার কথা বলি। ইন্ডাস্ট্রিটা যেমন 4টা ছেলে ভালো খেলছে, তারা বলছে যে ঠিক আছে এই টিমের ওনার আমি বলতে চাই তোমরা আমার ব্যানারের আন্ডারে খেলো, এবার ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। আর যারা প্লেয়ার, তারা তো প্লেয়ারই, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, গ্লোবাল টুর্নামেন্ট গুলো খেলছে। শেষ করে দিই ভাই। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আরেকবার। আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ যে আপনারা এত একটা ব্যস্ত টাইমে আপনারা সুযোগ করে আপনারা সময় বের করে আমাদেরকে সময় দিলেন এবং আমাদের কথাগুলো আপনারা শুনলেন। সবাইকে ধন্যবাদ।